প্রাচীন বিশ্বাস, রোমাঞ্চকর ইতিহাস আর এমন কিছু রহস্য যার কোনো কুলকিনারা আজ পর্যন্ত পাওয়া যায়নি। এই সব কিছু যখন একটা জায়গায় এসে মেশে, তখন ঠিক কি হয়? আজকের এই তথ্যমূলক বিশ্লেষণে আমরা এমন এক মন্দিরের অজানা কাহিনী আর তথ্যের গভীরে প্রবেশ করব, যা শুধু একটা উপাসনালয় নয়, বরং সময় আর মৃত্যুর এক অভূতপূর্ব কেন্দ্র। अकाल मृत्यु यो मरे जो काम करे चंडाल का काल भी उसका क्या करे जो भक्त हो महाकाल का। এই বিখ্যাত শ্লোকটি শুনলেই এক অদ্ভুত আর শক্তিশালী পরিবেশ তৈরি হয়, কারণ এখানে মহাকাল শুধু কোনো সাধারণ দেবতা নন, তিনি হলেন স্বয়ং সময় এবং মৃত্যুর চূড়ান্ত অধিপতি। এই কারণে মহাকালের সামনে দাঁড়ালে জাগতিক সব ভয় আর অহংকার নিমেষেই ধূলিস্যাৎ হয়ে যায়। আজকের এই যাত্রায় আমরা মূলত যে বিষয়গুলোর উপর নজর রাখব তা হল ১. মহাকাল, মৃত্যু এবং সময়। ২. মন্দিরের পৌরাণিক কাহিনী। ৩. মহাকালেশ্বরের ঐতিহাসিক সফর। ৪. ভস্ম এবং কালভৈরব। ৫. উজ্জয়িনীর একমাত্র রাজা এবং ৬. অমীমাংসিত রহস্য এবং আবিষ্কার। প্রথমেই আসা যাক আমাদের প্রথম বিভাগে, মহাকাল, মৃত্যু এবং সময়। পুরো ভারতবর্ষ জুড়ে যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এর অন্তর্নিহিত শক্তি আর ভৌগোলিক বৈশিষ্ট্য কিন্তু একেবারে আলাদা। এর একটা কারণ আছে। এটাই হলো একমাত্র দক্ষিণামুখী জ্যোতির্লিঙ্গ। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকটা হলো মৃত্যু আর পরলোকের দিক। মানে স্থাপত্যের দিক থেকে এটা একেবারে নিখুঁতভাবে বুঝিয়ে দিচ্ছে যে মৃত্যুর ওপর তার নিরঙ্কুশ অধিকার। ব্যাপারটা মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা মনে করিয়ে দেয় যে এখানেই জীবন আর মৃত্যুর সীমানা এসে এক হয়ে গেছে। এবার আমরা যাব দ্বিতীয় বিভাগে, মন্দিরের পৌরাণিক কাহিনী। শিবপুরাণ ঘাঁটলে একটা দারুণ গল্প পাওয়া যায়। বহু প্রাচীনকালে অবন্তিকাপুরী, মানে আজকের উজ্জয়িনীতে, রাজা চন্দ্রসেন রাজত্ব করতেন। তিনি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। একবার হলো কি, অবন্তিকায় ভীষণ আক্রমণ হলো, আর সেই সময় এক ছোট্ট ছেলে নেহাতি খেলা ছলে একটা শিবলিঙ্গ বানিয়ে এক মনে পুজো করতে শুরু করল। ওই যে বলে না, ভক্তির টান। সে গভীর ভক্তির টানেই হোক বা শহরটাকে বাঁচাতেই হোক, বেদ ও ধর্মের বিরোধী ভয়ঙ্কর রাক্ষস দূষণ যখন তার বাহিনী নিয়ে আক্রমণ করল, তখন স্বয়ং ভগবান শিব মাটি ফুঁড়ে মহাকাল রূপে আবির্ভূত হলেন। আর তার ত্রিনেত্রের আগুনে রাক্ষস দূষণ চোখের পলকে ভস্মীভূত। মানে শর্তহীন আর অবিচল ভক্তি যে ঠিক কতটা শক্তিশালী হতে পারে, এটা তার একটা বড় প্রমাণ। এর পরের বিভাগ, মহাকালেশ্বরের ঐতিহাসিক সফর। পৌরাণিক কাল থেকে এবার যদি আমরা ইতিহাসের পাতায় চোখ রাখি, তাহলে একটা অদ্ভুত রোলার কোস্টার রাইড দেখতে পাব। ১২৩৫ সালে দিল্লির সুলতান ইলতুৎমিশ এই সুবিশাল মন্দিরটাকে পুরোপুরি গুড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আসল স্বয়ংভূ জ্যোতির্লিঙ্গটাকে বাঁচাতে ভক্তরা সেটাকে কাছেরই একটা কুয়োর ভেতর লুকিয়ে ফেলেন। একবার ভাবলে অবাক লাগে, প্রায় ৫০০ বছর ধরে মন্দিরটা স্রেফ একটা ধ্বংসস্তূপ হয়ে পড়েছিল, আর ওই কুয়োর ভেতরেই চরম গোপনে পুজো চলত। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ১৭২৮ থেকে ১৭৩২ সালের মধ্যে মারাঠা বীর রানোজি রাও সিন্ধিয়া এই মন্দিরটিকে আবার তার পুরনো মহিমায় ফিরিয়ে আনেন। কি অবিশ্বাস্যের টিকে থাকা লড়াই, তাই না? এবার আমরা প্রবেশ করব আমাদের চতুর্থ বিভাগে, ভস্ম এবং কালভৈরব। ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এবার আমরা এমন একটা প্রথার কথা জানব যা আক্ষরিক অর্থেই গায়ে কাঁটা দেয়। এখানকার সুবিখ্যাত ভস্ম আরতি। প্রতিদিন ভোর ঠিক ৪টের সময় এটা হয়। আজকাল গোবর আর পবিত্র কাঠের ছাই দিয়ে আরতি সম্পন্ন করা হলেও ঐতিহাসিকভাবে কিন্তু একদম টাটকা শ্মশানের চিতার ভস্ম ব্যবহার করা হতো। আর এখানকার নিয়মকানুনগুলো রীতিমতো কঠোর আর প্রাচীন। জলাভিষেকের জন্য পুরুষদের ধুতি আর মহিলাদের শাড়ি পরা একেবারে বাধ্যতামূলক। এমনকি আরতি চলাকালীন একটা নির্দিষ্ট সময়ে আজও প্রাচীন নিয়ম মেনে মহিলাদের দৃষ্টি সংযত রাখতে হয়। কিন্তু মন্দির প্রাঙ্গণে আরও একটা আশ্চর্য বিষয় আছে। কালভৈরবের মূর্তিকে রোজ শত শত লিটার মদ নিবেদন করা হয়, আর সেটা চোখের সামনে ভ্যানিশ হয়ে যায়। মূর্তির ভেতর যদি কোনো পাইপ বা গর্ত না থাকে, তাহলে এত মদ যায় কোথায়? আর এটা নিয়ে কিন্তু কম ঘাটাঘাটি হয়নি। এই রহস্য সমাধানের একাধিক ব্যর্থ বৈজ্ঞানিক চেষ্টার ইতিহাস রয়েছে। ব্রিটিশ আমলে ক্যাপ্টেন হান্টার মাটি খুঁড়ে রহস্য ভেদ করতে গিয়ে কিছুই পেলেন না। উল্টে কিছুদিন পর রহস্যজনকভাবে মারাও গেলেন।
এরপর ১৯১৬ সালে ভারতীয় বিজ্ঞানীরা তন্ন তন্ন করে মূর্তির ভেতর পরীক্ষা করলেন। ফলাফল 0, কোনো ছিদ্র নেই। এমনকি আধুনিক তথ্যচিত্র নির্মাতারা এইচডি ক্যামেরা আর স্ক্যানার নিয়েও সেখানে গেছেন। মূর্তির ঠোঁটে মদ ছোঁয়ানো মাত্রই তা ক্যামেরার সামনে স্রেফ গায়েব। বিজ্ঞান আজও এই কাল ভৈরবের কাছে এসে একেবারে চুপ হয়ে যায়। এবার আসা যাক পঞ্চম বিভাগে, উজ্জয়িনীর একমাত্র রাজা। আসল ব্যাপারটা হল, উজ্জয়িনীতে মহাকাল শুধু কোনো আধ্যাত্মিক দেবতা নন, তিনি হলেন আক্ষরিক অর্থে এখানকার ভূ-রাজনৈতিক শাসক। শিবরাত্রিতে তিনি বরের বেশে থাকেন, আর শ্রাবণ মাসে তিনি রাজা। যখন মহাকালের শাহী সওয়ারি বেরোয়, তখন যতই ঝড় বৃষ্টি বা বজ্রপাত হোক না কেন, সেটা 1 সেকেন্ডের জন্য থামবে না। শহরের সেনাপতি হিসেবে স্বয়ং কাল ভৈরব ওই শোভাযাত্রার একদম সামনে থাকেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এই মন্দিরের সামনে দিয়ে কোনো সাধারণ বিয়ের শোভাযাত্রায় বর ঘোড়ায় চড়ে যেতে পারে না, কারণ মহারাজা মহাকালের সামনে অন্য কেউ ঘোড়ায় চড়বে এমনটা তো হতেই পারে না। এর সাথেই জড়িয়ে আছে একটা চরম রাজনৈতিক বিশ্বাস। উজ্জয়িনীতে একটা অদ্ভুত প্রাচীন প্রথা আছে। যেহেতু মহাকাল এখানকার একমাত্র রাজা, তাই অন্য কোনো শাসক বা মন্ত্রী এখানে রাত কাটাতে পারবেন না। ইতিহাস ঘাটলে দেখা যায়, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা দুজনেই এখানে রাত কাটানোর পর খুব তাড়াতাড়ি ক্ষমতা হারিয়েছিলেন। তবে হ্যাঁ, সম্প্রতি মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মোহন যাদব এই প্রথা ভেঙে এখানে রাত কাটিয়েছেন। তার সোজা উত্তর ছিল, তিনি কোনো রাজা হিসাবে নয়, বরং মহাকালের সেবক বা সন্তান হিসাবে সেখানে ছিলেন। আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ বিভাগে, অমীমাংসিক রহস্য এবং আবিষ্কার। স্থাপত্যের আড়ালে আরও কত কি যে লুকিয়ে আছে, তা ভাবলে অবাক হতে হয়। মূল মহাকাল দর্শনের আগে জুনা মহাকাল নামে একটা লুকানো শিবলিঙ্গ আছে। ঐতিহাসিক আক্রমণের সময় আসল জ্যোতির্লিঙ্গকে বাঁচাতে পুরোহিতরা এই দারুণ কৌশলটা ব্যবহার করেছিলেন। আজও ঐতিহ্য মেনে মূল দেবতার দর্শনের আগে সমস্ত বাধা দূর করতে এই জুনা মহাকালের পুজো করা হয়। মানে মন্দিরের ভেতরে উপাসনার একটা আস্ত গোপন স্তর তৈরি হয়ে আছে। পুরো মহাকাল মন্দিরটা অবিশ্বাস্যভাবে 3টে স্তরে বিভক্ত। মাঝখানের স্তরে রয়েছে ওঙ্কারেশ্বর লিঙ্গ, কিন্তু সবচেয়ে ওপরের স্তরে আছে নাগচন্দ্রেশ্বর মন্দির। সেখানে শেষ নাগের ওপর শিব ও পার্বতীর এক অত্যন্ত বিরল মারাঠা আমলের মূর্তি রয়েছে। অবিশ্বাস্য ব্যাপারটা হল, এই ওপরের স্তরটা সারা বছরে মাত্র 1 দিনের জন্য, অর্থাৎ শুধু নাগপঞ্চমীর দিন ভক্তদের জন্য খোলা হয়। বাকি 364 দিন এটা লোকচক্ষুর অন্তরালি থেকে যায়। আর একেবারে শেষে এসে এমন একটা প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, যা আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। এই মন্দিরের মাটির ঠিক নিচে কি লুকিয়ে আছে? সম্প্রতি সম্প্রসারণের কাজের সময় মাটি খোঁড়ার পর 20 ফুট নিচে একাদশ ও দ্বাদশ শতাব্দীর এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কিন্তু সবচেয়ে শিওরে ওঠার মতো বিষয় হল, সেখানে উদ্ধার হয়েছে অজস্র ছড়ানো ছিটানো মানুষের কঙ্কাল। এই কঙ্কালগুলো কাদের? এর সাথে মহাকালের আরাধনার কি সম্পর্ক? প্রত্নতাত্ত্বিকরা আজও এর কোনো সঠিক বৈজ্ঞানিক উত্তর খুঁজে পাননি। এই মন্দিরটি যে শুধু একটা পবিত্র তীর্থস্থান তা নয়, এটি এমন এক রহস্যের কেন্দ্র, যার পর্দা হয়তো কোনোদিনও পুরোপুরি উন্মোচিত হবে না। এই অমীমাংসিত প্রশ্নটা নিয়েই আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।